আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেমনি স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব ঘন জ্যামিতি নিয়ে। তো ঘন জ্যামিতি হচ্ছে বেসিক্যালি আমরা জ্যামিতিতে ইউজুয়ালি তো 2D জিনিস নিয়ে আলোচনা করতাম, এখানে অ্যাকচুয়ালি 3D জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, আয়তাকার ঘনবস্তুর অ্যাকচুয়ালি হচ্ছে তিনটা ধার থাকে। ধার বলতে হচ্ছে আসলে তার সাইডস গুলোকে আমরা বুঝাই, মানে তিনটা দৈর্ঘ্য থাকে, ওই তিনটা দৈর্ঘ্য দিয়ে আমরা আসলে আয়তাকার ঘনবস্তুকে ডিফাইন করতে পারি। একটা দৈর্ঘ্যকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ, একটা দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি হচ্ছে বি, একটা দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি হচ্ছে সি। তাহলে এই তিনটা দৈর্ঘ্য দিয়ে আমরা তো একটা আয়তাকার ঘনবস্তু পেয়ে যাই। তো এই ঘনবস্তুরা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন এই 2ab প্লাস বিসি প্লাস সিএ কেন আসলো? তো ধরা যাক আমি যদি প্রথম সারফেসটাকে নেই, এই ধরা যাক এই সারফেসটা নিলাম। তো এই সারফেসটা উপরে একটা আছে, আবার নিচেও একটা আছে না? তার মানে এই a ইন্টু বি করে আমি যে এই সারফেসটা পাবো, এরকম আমি উপরে একটা সারফেস পাবো, নিচেও একটা সারফেস পাবো। তাহলে আমি এই সারফেস কয়টা পেলাম? দুটা। এই কারণে হচ্ছে 2ab হলো। তাহলে প্রথম দুইটা সারফেস ক্লিয়ার। এবার হচ্ছে আমি পাশের সারফেসটা নেই, ধরা যাক হচ্ছে এই সারফেসটা আমি নিব এখন। তো এই সারফেসটা অ্যাকচুয়ালি কি এ আর সি দৈর্ঘ্য নিয়ে গঠিত। তাহলে আমি যখন এই সারফেসের এরিয়া বের করব, একই সঙ্গে আমি এই পাশে একটা সারফেস আছে এটার মতো, সেই সারফেসের এরিয়াটাও পেয়ে যাব না? তাহলে আমি কি 2ac করলে এই সারফেসের এরিয়াও পেয়ে যাচ্ছি, এই সারফেসের এরিয়াও পেয়ে যাচ্ছি, কারণ এসি আছে দুইটা। একইভাবে আমি যদি এখন এই সারফেসের এরিয়াটা নেই, তাহলে এই সারফেসের এই লেন্থটা হচ্ছে বি, এই লেন্থটা হচ্ছে সি। তাহলে আমি যদি এখন বিসি এরিয়াটা নেই, তাহলে আমি অ্যাকচুয়ালি কি এই সারফেসটা পাবো, আর এই দিকে বিসি আরো একটা সারফেস পাবো। তাহলে অ্যাকচুয়ালি বিসি পাচ্ছি কয়টা? দুইটা। তাহলে আমি হচ্ছে প্লাস 2bc যদি করি, তাহলে আমি অ্যাকচুয়ালি কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা সারফেসের এরিয়াই পেয়ে গেলাম না? এই কারণে এদেরকে একসাথে করে আমরা লিখি হচ্ছে 2ab প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। এই কারণে আয়তকার ঘনবস্তুর সমগ্র তল অর্থাৎ এই ছয়টা তলেরই ক্ষেত্রফল হচ্ছে আমার 2ab প্লাস বিসি প্লাস সিএ। আর আয়তকার ঘনবস্তুর আয়তন অ্যাকচুয়ালি কি তাহলে এই তিনটা ধার এর গুণফলই হবে না? কারণ কি? কারণ হচ্ছে ধরা যাক আমি ব্যাপারটা এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এইটুকু এরিয়াটা হচ্ছে আমার এবি, তাই না? এখন এবি কে আমি যদি একটা পাতলা শীটের মতো চিন্তা করি, এই পাতলা শীট এই সি দৈর্ঘ্য বরাবর একটা একটা করে আছে। তো এরকম করে যদি আমি একটা একটা করে পাতলা শীট স্ট্যাক করতে থাকি, তাহলে অ্যাকচুয়ালি কি আস্তে আস্তে এরকম একটা ঘনবস্তু হয়ে যাবে না? তাহলে আমি এবি শীটটা কত লেন্থ ধরে স্ট্যাক করলাম, সি লেন্থ ধরে স্ট্যাক করলাম, তাহলে অ্যাকচুয়ালি ভলিউমটা কতটুকু আসবে? এই কারণে এবি ইন্টু সি। এই কারণেই আমার আয়তকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এ বি সি। এবার আসি আয়তকার ঘনবস্তুর কর্ণের ক্ষেত্রে। তো ব্যাপারটাকে একটু আমরা 3D ভাবে ভিজুয়ালাইজ করতে হবে, তো এই কারণে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে নেই। তো ধরা যাক এটা হচ্ছে আমার নিচের সারফেসটা, হ্যাঁ। তো নিচের সারফেসটা যদি এটা হয়, তাহলে যেহেতু এটা আয়তাকার ঘনবস্তু, তার মানে এইটা নিশ্চয়ই একটা আয়ত হবে। তাহলে এই দৈর্ঘ্যটাকে ধরে নিই হচ্ছে এ, এই দৈর্ঘ্যটাকে ধরে নিই হচ্ছে আমি বি। তাহলে এ আর বি এটাকে যদি আমি সারফেস থেকে সরাসরি স্ক্রিনে নিয়ে আসি, তাহলে এটা এরকম দাঁড়ায় যাবে না লম্বা হয়ে? তো লম্বা হয়ে দাঁড়ায় গেলে এবার আমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটা হচ্ছে এ, এই দৈর্ঘ্যটা হচ্ছে বি। তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে এটা অ্যাকচুয়ালি কি একটা সমকোণী ত্রিভুজ হবে না? তাহলে এইটা অ্যাকচুয়ালি কি ডিনোট করবে? সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এইটা। তাহলে যদি অতিভুজটা কি আসবে? √a² প্লাস b²। তাহলে এই যে দৈর্ঘ্যটা সেটা অ্যাকচুয়ালি কি এই দৈর্ঘ্যটাই ছিল না? তাহলে আমরা তো এখন বলতে পারছি যে আমার এই দৈর্ঘ্যটাই এই দৈর্ঘ্যটা, তাই তো? এবার আমি হচ্ছে এই এ বি সারফেসটাকে ভূমি ধরে একটা আয়তাকার ঘনবস্তু বানাই। তো
তাহলে আমার নিচের সারফেসটা হচ্ছে আমার এবি সারফেস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে প্রশ্ন মতে মানে আমরা যেহেতু বানালাম এভাবে, তাহলে এই যে এই দৈর্ঘ্যটা, তাহলে এটা আমার কি আসবে, √a² প্লাস b², তাই তো? ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম। এখন আমি চাচ্ছি যে এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে আমার সি। তো এই দৈর্ঘ্যটাকে আমরা তাহলে সি ধরে নিলে এটাও সি, তাই না? তাহলে এখন এতটুকু হচ্ছে √a² প্লাস b², এতটুকু হচ্ছে সি। তাহলে আমি যদি এই মানে এই কোণার পয়েন্ট থেকে এই কোণার পয়েন্টটাকে চিন্তা করি, তাহলে আমার এরকম একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না যেটার ভূমি হচ্ছে √a² প্লাস b² আর লম্বটা হচ্ছে সি। তাহলে এই যে এই বাঁকা দৈর্ঘ্যটা, আমি কালারটা একটু দিয়ে দেই, এই যে এই বাঁকা দৈর্ঘ্যটা এই পয়েন্ট থেকে শুরু করে আমার একদম এই পয়েন্ট পর্যন্ত বাঁকা দৈর্ঘ্যটা, সেটাই অ্যাকচুয়ালি কি এটা না? তাহলে এটা অ্যাকচুয়ালি কি আসবে, এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার এর রুট। তাহলে করে ফেলি √a² প্লাস b² এর রুট স্কয়ার প্লাস c², তার মানে এখানে আসবে √a² প্লাস b² প্লাস c²। তাহলে আসলে কি হলো ব্যাপারটা, যে একটা আয়তকার ঘনবস্তুর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এটা কি অ্যাকচুয়ালি দুইটা কৌণিক পয়েন্ট না? তাহলে দুইটা কৌণিক পয়েন্টকে আমি যদি যোগ করে দিই, তাহলে আমি কি পাই, একটা আয়তকার ঘনবস্তুর কর্ণ পেয়ে যাই। তাহলে এই কর্ণটা আমার আসলে কি আসলো, এই দৈর্ঘ্যটা আসলো না? এই কারণে একটা আয়তকার ঘনবস্তুর আমার কর্ণটা আসে হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। আশা করি আমরা কেন হয় সেটা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। ওকে, তাহলে আমরা আয়তকার ঘনবস্তু বুঝে ফেললাম। এখন আয়তকার ঘনবস্তুর তিনটা ধার বা তিনটা দৈর্ঘ্য তো আলাদা আলাদা ছিল, এ, বি আর সি। যদি তারা এখন ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলে ফেলবো হচ্ছে ঘনক। তার মানে এই ঘনকের এই দৈর্ঘ্যটাও এ হলে এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে সেই হিসাবে আমি যদি বসাই 2ab প্লাস bc প্লাস ca, তাহলে এটা হয়ে যাবে a², এটা হয়ে যাবে a², এটা হয়ে যাবে a²। তার মানে এটা হলো 3a², 3 into 2 করলে আমার হচ্ছে 6a²। সেখান থেকে আমার সমগ্র তলের ক্ষেত্রফল আসলো 6a²। একইভাবে কর্ণটার ক্ষেত্রে কি আসবে, √a² প্লাস a² প্লাস a²। তার মানে এটা আসবে হচ্ছে √3a², তার মানে হচ্ছে √3a। আর আয়তন কি আসবে, এ বি সি, তার মানে এ এ এ, এই কারণে হচ্ছে a কিউব। তাহলে ঘনকের আয়তন হয়ে গেল a কিউব। ওকে, তাহলে আমরা আয়তকার ঘনবস্তু আর ঘনক বুঝে ফেললাম। এবার তাহলে আমরা পরের 3D শেপে চলে যাই। পরের 3D শেপটা হচ্ছে আমার প্রিজম। তো এইটা হচ্ছে আমার একটা প্রিজম। তো এই প্রিজমের এটাকে যদি আমি একটু কাট করে আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের একটা তাঁবুর মতো। এই পাশে একটা হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার সারফেস, আর এই পাশে হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস। আমরা এটাকে হচ্ছে 3D করে আঁকলাম। এখানেও একটা ট্রায়াঙ্গেল আছে, আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এখানে এভাবে আছে। তো এইটাকে আমি হচ্ছে এই সাইডটা উপরে দিয়ে দিয়েছি, এই কারণে দেখতে এরকম লাগছে। তো তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে এই সাইডটা হচ্ছে আমার এ, এই সাইডটা হচ্ছে আমার সি, আর এই সাইডটা হচ্ছে আমার বি, আর এইটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইচ। তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কত আসবে? তো সমগ্র তল মানে কি, যে কয়টা তল আছে সেই কয়টা। তো প্রিজমের আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা তল, এইখানে একটা তল, এইখানে একটা তল, তাই তো? তাহলে এই তলটা নিচেও একটা আছে, তার মানে আমার ত্রিভুজ আছে হচ্ছে দুইটা। আর
এইটা কাইন্ড অফ একটা আমার রেক্ট্যাঙ্গেল, এইটাও কাইন্ড অফ একটা রেক্ট্যাঙ্গেল, আর এই পাশেও একটা রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে আমার রেক্ট্যাঙ্গেল আছে হচ্ছে তিনটা। তাহলে আমার তিনটা রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল মিলে একটা প্রিজম হয়ে যাচ্ছে। তাহলে এর টোটাল এরিয়া কয়টা আসবে? 5টা এরিয়া আসবে। তাহলে এই লেন্থ তো আমরা জানি সি, তাহলে এই লেন্থ তো আমরা জানি এইচ, তাহলে এটা এইচ, এটা এইচ, এটা হচ্ছে সি। তার মানে এই এরিয়াটা অ্যাকচুয়ালি আমার কি আসবে? এইচ সি। এরকম এরিয়া কয়টা আছে? আর কিন্তু না এরকম এরিয়া, এইচ সি একটাই। তাহলে এখানে একটা এইচ, এখানে একটা এ, তাহলে এরপরটা কি আসবে? এইচ এ। তাহলে আমার এই পাশের এরিয়াটা হয়ে গেল, এই পাশের এরিয়াটাও হয়ে গেল। এখন হচ্ছে এই নিচের এরিয়াটা নিতে হবে। নিচের এরিয়াটা কি জন্য কিভাবে নিব? এই পাশে হচ্ছে এইচ লেন্থ আর এইদিকে হচ্ছে বি, তাহলে এরপরটা কি আসবে? এইচ বি, তাই না? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন এটা তো আমার তাহলে তিনটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া নিয়ে ফেললাম। এবার আমি কি নিব? ট্রায়াঙ্গেলের এরিয়া নিব। তো ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কিভাবে নিতে পারি? যেহেতু এখানে আমাকে সাইডস গুলো দেওয়া আছে, তো ট্রায়াঙ্গেলের এরিয়া আমার তিনটা বাহুর দৈর্ঘ্য কিভাবে আসে? অর্ধ পরিসীমা যদি নিয়ে নিই s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2, তাহলে আমার এরিয়া কি আসবে? s ইন্টু হচ্ছে s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এটার রুট। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে আমি ধরে নিলাম হচ্ছে কথার কথা ডেল। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে ডেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। আর আয়তক্ষেত্রগুলোর এরিয়া পেয়ে গেলাম HC প্লাস HA প্লাস HB, তাই তো? তো আমি যদি এখান থেকে এখন এইচটাকে কমন নিয়ে ফেলি, তাহলে পাই হচ্ছে A প্লাস B প্লাস C। এখন A প্লাস B প্লাস C আবার কি? ট্রায়াঙ্গেলের এরিয়াটা না? তাহলে আমি কিন্তু বলতে পারছি ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস H ইন্টু হচ্ছে ট্রায়াঙ্গেলটার পরিসীমা, তাই না? এইখানে তো আমি একটার জন্য বের করলাম, তাই না? এরকম ট্রায়াঙ্গেল কয়টা আছে? দুইটা, নিচেও একটা আছে না? তাহলে অ্যাকচুয়ালি কি আসবে? 2 ইন্টু ট্রায়াঙ্গেলের এরিয়া আসবে। এইটাই হচ্ছে এখানে একবারে লেখা হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, মানে হচ্ছে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল, যেহেতু এখানে এটা ট্রায়াঙ্গেলের উপর বসে আছে, প্লাস ভূমির পরিসীমা, এই যে ভূমির পরিসীমা a প্লাস b প্লাস c ইন্টু হচ্ছে উচ্চতা, এই যে এই হাইটটা। আর আয়তন হচ্ছে এই ভূমির ক্ষেত্রফল, ওই যে যেভাবে আমরা চিন্তা করলাম যে আয়তাকার ঘনবস্তুর জন্য একটা এরিয়া স্ট্যাক করতেছে উপরে উপরে, সিমিলারলি ট্রায়াঙ্গেল এরিয়াটাও স্ট্যাক করতেছে উপরে উপরে, এই কারণে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। এখানে ভূমির ক্ষেত্রফল বলতে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বোঝাচ্ছে, আর আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে ট্রায়াঙ্গেলের এরিয়া ইনটু হচ্ছে উচ্চতা। আচ্ছা, তাহলে এবার আমরা পরের 3D শেপটায় চলে যাই। পরের 3D শেপটা হচ্ছে আমার পিরামিড। তো পিরামিডের ক্ষেত্রে আমার সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমরা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তো এখানে এই হেলানো উচ্চতা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। তো হেলানো উচ্চতা জিনিসটা আসলে কি? তো হেলানো উচ্চতা হচ্ছে, আমি যদি একটু 3D ভাবে পিরামিডটাকে বানাই, তাহলে এই পিরামিডটার আমরা তো দেখে বুঝতে পারছি এটার অ্যাকচুয়ালি 4টা সারফেস উপরে আছে আর নিচে একটা সারফেস, টোটাল হচ্ছে আমার 5টা সারফেস আছে। এখন আমরা কি করব? এই নিচের বেসটার একটা মিডল পয়েন্ট ঠিক করব। তারপর এই ভার্টেক্স থেকে এই মিডল পয়েন্টটা অ্যাড করে দিব, আর এই মিডল পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা সারফেসের বা যে কোনো একটা লেন্থের ডিসটেন্স নিব। তাহলে এই যে এই আমার ভার্টেক্স থেকে এইটার ছেদবিন্দু পর্যন্ত যেই লেন্থটা, এইটাকে আমরা বলি হচ্ছে হেলানো উচ্চতা। তো একটা পিরামিডের হাইট যদি হয় h আর এই ডিসটেন্সটা যদি হয় আমার r, তাহলে আমরা হেলানো উচ্চতাকে বলতে পারি √h² প্লাস r²। আর এই আয়তনটা হবে হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে হেলানো উচ্চতা। তাহলে এটা গেল মোটামুটি পিরামিডের জন্য। আমরা এবার পরের 3D শেপটায় চলে যাই। আচ্ছা, তো পরের 3D শেপটা হচ্ছে আমার সমবৃত্তভূমি কোণক। তো সমবৃত্তভূমি কোণকের ক্ষেত্রে আমরা বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন তিনটাই বের করব।
তো এটার বক্রতলের ক্ষেত্রফলটা হবে হচ্ছে পাই আর এল। এখানে এল এর পরিচয়টা দিতে হবে। এলটা হচ্ছে আমার এখানে হেলানো উচ্চতা। তো হেলানো উচ্চতা বলতে আসলে আমরা কি বুঝি, যে এই একটা কোণকের এই যে আমরা আর এইচ এগুলা মাপছি হচ্ছে এভাবে, যে আমরা এই শীর্ষবিন্দু থেকে নিচের যে সমবৃত্তটা, এই বৃত্তর কেন্দ্র পর্যন্ত একটা দৈর্ঘ্য টানি। এই দৈর্ঘ্যটাকে আমরা বলে দেই হচ্ছে উচ্চতা বা এইচ। আর এই যে কেন্দ্র থেকে এই বৃত্তটার পরিধি পর্যন্ত উচ্চতাকে আমরা ধরে নিই হচ্ছে আর। আর এই কোণকটাকে আমি যদি একটু ট্রান্সপারেন্ট ভাবে বানাই, তাহলে ব্যাপারটা দেখতে অনেকটা এরকম দেখায় না? এখন এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে এইচ, আর এইটুকু হচ্ছে আমার আর। তাহলে এটা এইচ, এটা হচ্ছে আমার আর। তাহলে এইটা একটা কি আমার সমকোণী ত্রিভুজ না? তাহলে এই সমকোণী ত্রিভুজটার এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, আর এই যে লেন্থ এটাকে আমরা বলি হচ্ছে এল। আর এল ইজ ইকুয়াল টু আমরা লেখা যাবে হচ্ছে রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এই এলটা হচ্ছে রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটাই হচ্ছে আমার হেলানো উচ্চতা। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই নিচের বৃত্তের ক্ষেত্রফলটা। তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর এল, আর বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে আমার পাই আর স্কয়ার। তাহলে দুই জায়গা থেকে আমি যদি পাই আরটা কমন নিয়ে নেই, কি আসবে? আর প্লাস হচ্ছে এল। এই কারণে এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। আর আয়তনটা আসবে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে কিন্তু আর হেলানো তলটা আমরা আনবো না। ওকে, তাহলে আমরা সমবৃত্তভূমি কোণকের ব্যাপারগুলো বুঝে ফেললাম। তাহলে আমরা পরের 3D শেপটা চলে যাই। পরের 3D শেপটা হচ্ছে আমার সিলিন্ডার। তো সিলিন্ডারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা বৃত্ত আছে, সেম ওয়েতে নিচেও তার মানে একটা বৃত্ত থাকবে। আর সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ধরে নেই যে এই যে বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের কেন্দ্র পর্যন্ত ডিসটেন্সটা, সেটাকে আমরা বলি হচ্ছে সিলিন্ডারটার হাইট বা হচ্ছে এইচ। আর এই বৃত্তটার রেডিয়াসটাকে আমরা হচ্ছে আর ধরে নিই। তাহলে আমরা বলতে পারি যে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে টোয়াইস পাই আর এইচ। এখন বক্রতলের ক্ষেত্রফলটা টোয়াইস পাই আর এইচ কেন? আচ্ছা, তাহলে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে ফেলি। তো আমরা মনে করি এইটা হচ্ছে একটা সিলিন্ডার। তো সিলিন্ডারটা এভাবে কেন আঁকলাম সেটা একটু পরে বলছি। তো আমরা এখন কি করব, সিলিন্ডারটাকে এই যে এই ফাঁকা জায়গাটা বরাবর একটা চাকু দিয়ে কেটে দিব। তাহলে এইটা কেটে দেওয়ার পরে এই পাশ থেকে টান দিব, এই পাশ থেকে টান দিব। তাহলে এটা কাইন্ড অফ এরকম ছাড়ায় যাবে না? তো ছাড়াই যদি যায়, তাহলে এই যে বক্রতলটা মানে বক্র দৈর্ঘ্যটা, সেটা এখন এরকম সোজা হয়ে গেল। তাহলে এইটা ছিল বৃত্তের পরিধি, তাহলে এটাও কি হবে? বৃত্তের পরিধি। তাহলে এইটা এই বৃত্তটার রেডিয়াস ছিল হচ্ছে আর, তাহলে এটার পরিধি কত আসবে? টোয়াইস পাই আর। তাহলে এই লেন্থটাও কত আসবে? টোয়াইস পাই আর। আর এই হাইটটাকে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে এইচ, তাহলে একইভাবে এই হাইটটাও কি আসবে? এইচ। তাহলে এখন আমরা বুঝতে পারছি এইটা আসলে একটা আমার আয়তক্ষেত্র, যেটার একটা দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস পাই আর, আর একটা দৈর্ঘ্য হচ্ছে এইচ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসবে? টোয়াইস পাই আর এইচ। এই কারণে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টোয়াইস পাই আর এইচ। ওকে, তাহলে এবার আমরা আবার স্লাইডে ফিরে যাই। তো এখন আমরা দেখব হচ্ছে সিলিন্ডারটার সমগ্র তলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল তো পেয়ে গেলাম, এবার জাস্ট এই বৃত্তটা আর এই পাশের বৃত্তটার ক্ষেত্রফল নিলেই হয়ে যাবে না? তো এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে একইভাবে এটার জন্য আসবে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার কয়টা হলো? দুইটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে? বৃত্তগুলোর ক্ষেত্রফল প্লাস এই যে বক্রতল সেটার ক্ষেত্রফল। এই কারণেই টোয়াইস পাই আর এইচ প্লাস টোয়াইস পাই আর স্কয়ার। আর আয়তনটা হচ্ছে এইভাবে চিন্তা করি যে এই বৃত্তটা অ্যাকচুয়ালি কি এই এইচ হাইট পর্যন্ত স্ট্যাক হচ্ছে না একটার উপর একটা দিয়ে। এই কারণে এই আয়তনটা হবে হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু হচ্ছে এইচ হাইট, পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা সিলিন্ডারের সবগুলো ক্রিডেনশিয়াল জেনে ফেললাম। এবার তাহলে আমরা পরের শেপে চলে যাই। পরের শেপটা হচ্ছে আমার গোলক। তো গোলক সম্পর্কে কিন্তু আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে। তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা ধরে নিই হচ্ছে 4 পাই আর স্কয়ার, যেখানে এই আরটা হচ্ছে অ্যাকচুয়ালি এই গোলকের এই সেন্টার থেকে এর পরিধির উপরের একটা পয়েন্টের ডিসটেন্সটা।
গোলকের আয়তন হচ্ছে 4/3 আর h তলচ্ছেদে উৎপন্ন ব্যাসার্ধ হচ্ছে r² - h²। এটা একটু বোঝার বিষয়। তো চলুন তাহলে আমরা একটু এই গোলকটাকে মাঝখান দিয়ে কেটে 3D শেপ হিসাবে দেখি। তাহলে একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে আসি আমরা। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার একটা গোলক। এই গোলকটাকে আমরা হচ্ছে এই একটা শীট দিয়ে এই বরাবর কেটে দিচ্ছি। তাহলে এটার কাটা অংশটা দেখতে অনেকটা এরকম দেখাবে, আর এই পাশ দিয়ে গোলকটা থাকবে। এটা হচ্ছে একটা 2D সারফেসের ব্যাসার্ধ, এইটা হচ্ছে আমার টপ পয়েন্ট আর বটম পয়েন্টের সংযোজক সরলরেখা। এখন আমি বলতে চাচ্ছি যে h হাইটে গোলকের ব্যাসার্ধটা, তাই না? তো আমি ধরে নিচ্ছি h হাইট কেন্দ্র থেকে h হাইট, তাহলে কেন্দ্র থেকে h হাইটে গেলাম। টোটাল রেডিয়াস কি এটা না, তাহলে এটা হচ্ছে r, এতটুকু হচ্ছে h, তাহলে এতটুকু কি আসবে r - h। এখন আমি যদি এইখানে একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এই বৃত্তটার এই পয়েন্ট থেকে এই দূরত্বটা কি আসবে আমার, মানে ব্যাসার্ধটা আসবে না? তো আমাকে এই ব্যাসার্ধটা বের করতে হবে। তো এখন আমরা যদি এই যে সিস্টেমটা, এটাকে একটু জুম করে বড় করে আঁকি, তাহলে বলতে পারি যে এটা হচ্ছে আমার বৃত্তটা, এইটা হচ্ছে আমার h, আর এই যে এই, আমি একটু কালারটা বদলাই নেই, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এইটার সংযোজক যে রেখাংশ, সেটা কি অ্যাকচুয়ালি এই r এর সমান হবে না? তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে আমার r। তাহলে এটা অ্যাকচুয়ালি কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ পেয়ে গেলাম r, লম্ব পেয়ে গেলাম h। তাহলে এটা আমরা কিভাবে পাবো? √r² - h²। তাহলে এই যে h উচ্চতায় যে বৃত্তটা, তার ব্যাসার্ধ কি এটা না? কত আসলো? r² - h²। এটাই আমরা হচ্ছে ওখানে একবারে লিখেছি। ওকে, তাহলে এবার আমরা স্লাইডে ফিরে যাই। তো মোটামুটি আমরা সবগুলা প্রয়োজনীয় 3D সারফেস শিখে ফেললাম। এবার তাহলে আমরা এদেরকে মিলায়ে কিছু বানানোর চেষ্টা করব। তো এদেরকে মিলিয়ে যদি আমরা কিছু বানাই, সেটাকে আমরা বলি হচ্ছে যৌগিক ঘনবস্তু। তো এগুলো আসলে কি একটু দেখে নেই। তো আমরা কিন্তু সবাই ট্যাবলেট খাই বা ছোট ছোট ক্যাপসুল খাই। এই যে ক্যাপসুলটা কিন্তু একটা যৌগিক ঘনবস্তু, কারণ হচ্ছে ওখানে ওটা দেখতে কি অনেকটা এরকম না? তো এটাই আমরা হচ্ছে একটা নিডেড জিনিস চিন্তা যদি করি, তাহলে তখন আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ক্যাপসুল। এখন এই ক্যাপসুলটা অ্যাকচুয়ালি কি কি দিয়ে গঠিত? এই যে এই পার্টটা তো আসলে একটা সিলিন্ডার হবে, তাই না? তার মানে এখানে একটা সিলিন্ডার আছে। এই পার্টটা, এটা অ্যাকচুয়ালি কি একটা অর্ধগোলক না? সেম ভাবে এই পার্টটাও কি একটা অর্ধগোলক? তাহলে এই যে দুইটা অর্ধগোলক আর হচ্ছে একটা আমার হচ্ছে সিলিন্ডার মিলে আমার হচ্ছে একটা ক্যাপসুল হলো, তাই না? এই যে দুইটা প্রাইমারি সারফেস মিলে বা প্রাইমারি শেপ মিলে একটা আমার কম্পাউন্ড শেপ হলো, এই কারণে এই শেপটাকে আমরা বলি কম্পাউন্ড শেপ। কতগুলা আমার নৌন শেপ মিলে আমি অন্য একটা শেপ পেলাম। তারপর ধরো র্যান্ডম একটা শেপ আমরা নেই, যে ধরা যাক তো এইরকম একটা শেপ। এটাও কিন্তু একটা কম্পাউন্ড শেপ, কারণ এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি যে এটা একটা কাইন্ড অফ প্রিজম, আর এটা হচ্ছে একটা আমার আয়তাকার ঘনবস্তু। তো এই যে দুইটা আমার নোন শেপ মিলে একটা আমি নতুন শেপ বানায় ফেললাম, এই কারণে এগুলাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড শেপস বা যৌগিক ঘনবস্তু। ওকে, তাহলে এবার আমরা কিছু ম্যাথ দেখে নেই। এখানে বলেছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার ভূমির উপর অবস্থিত পিরামিডের হাইট হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে পিরামিডটার সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি ছিল?
যে আমার ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হচ্ছে আমার হেলানো উচ্চতা, তাই তো? তো হেলানো উচ্চতাটা আমরা এখানে বের করে ফেলি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পিরামিডটার যে বেস, সেই বেসটা হচ্ছে একটা বর্গ, তার প্রত্যেকটা সাইড হচ্ছে আমার 10 সেন্টিমিটার করে, আর এই পিরামিডটার হাইটটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার করে। এখন এই পিরামিডটার এই সাইডগুলা থেকে আমাকে এখন বের করে ফেলতে হবে তার এই ডিস্টেন্সটা কত। তো যেহেতু আমি ইউজুয়ালি কি করি যে বেসটা একদম মিডল পয়েন্ট নেই না, তাহলে এই 10 এর মিডল পয়েন্টও এখানে আসবে। তো 10 এর মিডল পয়েন্ট অ্যাকচুয়ালি কত আসবে? 5। তো এতটুকু ডিসটেন্স, তার মানে আমি জেনে ফেললাম 5। তাহলে আমার হেলানো উচ্চতা কি আসবে? এইটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে আসবে হচ্ছে √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে হচ্ছে √169, দ্যাট মিন্স হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমি পেয়ে গেলাম হেলানো উচ্চতা আমার 13 সেন্টিমিটার। তো এইবার আমরা তো এই পার্টটাকে বের করে ফেললাম যে এটা হচ্ছে আমার হেলানো উচ্চতা। তো হেলানো উচ্চতা হচ্ছে আমার 13 সেন্টিমিটার, তাই তো? তো এখন আমরা হচ্ছে ভূমির পরিধিটা বের করব। তো ভূমির পরিধি কি? একটা বর্গের পরিধি, তার মানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু হচ্ছে 10, তার মানে হচ্ছে 40। তাহলে হাফ ইন্টু 40 ইন্টু 13, তাহলে এই পার্টটা চলে আসলো। আর ভূমির ক্ষেত্রফল কত আসবে? 10 ইন্টু হচ্ছে 10, তাহলে আমার টোটাল সমগ্র তলের ক্ষেত্রফলটা আসছে 100 যোগ 20 ইন্টু হচ্ছে 13, তার মানে হচ্ছে 100 যোগ 260, তার মানে হচ্ছে 360 স্কয়ার সেন্টিমিটার। তাহলে আমরা পিরামিডটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেললাম। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরটায় বলেছে 4 সেন্টিমিটার ব্যাসের একটা গোলককে পিটিয়ে 2/3 সেন্টিমিটার পুরু একটা বৃত্তাকার পাতে পরিণত করা হলো। পাতের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক, এটাকে যদি পিটিয়ে আমি কোনো কিছু বানাই, তাহলে কিন্তু এটার ভলিউম বা আয়তন চেঞ্জ হবে না। তাহলে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক থেকে আমি কতটুকু এলিমেন্ট পাবো? 4/3 পাই ইন্টু হচ্ছে 4 কিউব, তার মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 পাই এত সেন্টিমিটার কিউব আমি জিনিস পাচ্ছি। তো এই গোলকটাকে পিটিয়ে 2/3 সেন্টিমিটার পুরো একটা বৃত্তাকার পাতে পরিণত করা হলো। পাতের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে, তাই তো? তো এইটা হচ্ছে আমার বৃত্তাকার পাত, আর বৃত্তাকার পাতের পুরুত্ব হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে 2/3। তাহলে এটাকে যদি আমি একটু 3D ভাবে আঁকি, তাহলে এইটা হবে হচ্ছে আমার বৃত্তাকার পাত, এইটা হবে হচ্ছে সেই বৃত্তাকার পাতের পুরুত্বটা। তো আমাকে বলে দিয়েছে এইটা হচ্ছে 2/3 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তাকার পাতের যদি আমি ক্ষেত্রফল ধরে নিই পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার ইন্টু হচ্ছে 2/3, এইটাই কি হবে? এই আয়তনের সমান না? তাহলে আমি সেটাই করে ফেলি। আমি লিখে ফেলি পাই আর স্কয়ার 2/3 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4/3 পাই। তাহলে দুই পাশ থেকে হচ্ছে আমার পাই গুলা বাদ চলে যায়, 3 গুলা বাদ চলে যায়। আর আমি যদি 2টাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে 2টাও এখান থেকে চলে যায়। 2টা যদি এখান থেকে চলে যায়, তাহলে আমি লিখতে পারি হচ্ছে ডিভাইডেড বাই 2। তার মানে আর স্কয়ার ডিভাইডেড বাই 2 যদি এটা হয়, তাহলে 4 ইন্টু হচ্ছে 64 ডিভাইডেড বাই 2, তার মানে 2 ইন্টু হচ্ছে 64 ইজ ইকুয়াল টু হচ্ছে 128, তার মানে আর ইজ ইকুয়াল টু √128। তার মানে এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 8√2 বা হচ্ছে 8√2 এত সেন্টিমিটার। তাহলে পাতের ক্ষেত্রফল আসলে আমার আসবে পাই ইন্টু হচ্ছে 8√2 সেন্টিমিটার স্কয়ার, তার মানে হচ্ছে আমার 128 পাই। পাতের ক্ষেত্রফল 128 পাই। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই।
পরেরটায় বলেছে একটা আয়তাকার লোহার ফলকের ধার হচ্ছে 10, 5, 3 সেন্টিমিটার। এখন আমাকে বলেছে যে উহাকে গলিয়ে 1/2 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়টা গুলি বানানো যাবে। তাহলে আয়তাকার পাতকে গলিয়ে আমি যদি গুলি বানাই, তাহলে অ্যাকচুয়ালি আয়তাকার পাতের আয়তনের সমান সংখ্যক গুলি আয়তন হবে। তাহলে আয়তাকার পাতের আয়তন কত আসবে? 10 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে 3। তো এই আয়তনটা গোলাকার গুলি বলেছে না, মানে 1/2 সেন্টিমিটার ব্যাসার্ধের গুলি, তার মানে অ্যাকচুয়ালি তো গোলাকার গুলি। তাহলে গুলির আয়তন কত আসবে? 4/3 পাই আর কিউব। তো এই আর এর ভ্যালুটা হচ্ছে 1/2 সেন্টিমিটার, আর এগুলোও সব সেন্টিমিটারে আছে। তো আমি ধরে নিচ্ছি আমি n সংখ্যক গুলি বানাতে পারবো। তাহলে n ইন্টু হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু এই আয়তনটা না। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 150 ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই হাফ কিউব ইন্টু হচ্ছে n। তাহলে হাফ কিউব হচ্ছে 8, তাহলে 8 ইন্টু হচ্ছে 150 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 পাই ইজ ইকুয়াল টু হচ্ছে n। তো এখান থেকে আমি n এর ভ্যালু পাবো হচ্ছে 300 ইন্টু 3 মানে 900 ডিভাইডেড বাই পাই, তার মানে হচ্ছে 286.47। অর্থাৎ আমি যদি চাই তাহলে আমি হচ্ছে 286টা পুরা গুলি বানাতে পারবো, আর প্রায় আমি 287টা গুলি বানাতে পারবো 1/2 সেন্টিমিটার ব্যাসার্ধে। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরের ম্যাথে বলেছে একটা ক্যাপসুলের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, ওইটার সিলিন্ডার অংশের ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্যাপসুল তো আসলে দেখতে এরকম, তাই না? তাহলে এইটার এতটুকু হচ্ছে একটা শেপ, এতটুকু হচ্ছে আরেকটা শেপ, আর এইটা হচ্ছে একটা শেপ। তো এইটা কি আমার সিলিন্ডার অংশটা না? তাহলে আমাকে বলে দিয়েছে সিলিন্ডার অংশের ব্যাস, তার মানে এই ব্যাসটা আমাকে বলে দিয়েছে হচ্ছে 6 সেন্টিমিটার। আর একটা ক্যাপসুলের উপরের পার্টে থাকে হচ্ছে আমার একটা অর্ধবৃত্ত, নিচে থাকে হচ্ছে আমার আরো একটা অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের ব্যাসও কি এই 6 সেন্টিমিটারের সমান হবে না? তাহলে আমি বলতে পারছি যে এই অর্ধবৃত্তের এই ব্যাসটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। তাহলে এইটাও কি আমার ব্যাসার্ধ হবে না? তাহলে ব্যাসার্ধ কত আসবে? 6 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রেও সেম, এটা যদি 6 হয় তাহলে এটা আসবে হচ্ছে 6 ডিভাইডেড বাই 2, তার মানে 3 সেন্টিমিটার। তাহলে আমার ক্যাপসুলটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এতটুকু হচ্ছে আমার 3 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে আমার 3 সেন্টিমিটার, আর আমাকে বলে দিয়েছে ক্যাপসুলটার টোটাল হাইট, তার মানে এই পুরাটা হচ্ছে আমার 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 3 আর এখান থেকে 3 বাদ দিলে তো 6 বাদ চলে যায়। তাহলে এই শুধুমাত্র আমার সিলিন্ডার অংশের হাইটটা তাহলে কত আসবে? 15 মাইনাস 6, অর্থাৎ হচ্ছে আমার 9 সেন্টিমিটার। তাহলে এতটুকু হচ্ছে আমার 3, এতটুকু হচ্ছে আমার 9, এতটুকু হচ্ছে আমার 3 সেন্টিমিটার। এখন আমাকে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে। তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত আসবে? 4 পাই আর স্কোয়ার, অর্ধগোলক তার মানে ডিভাইডেড বাই 2। তাহলে এটার জন্য কি 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এই সিলিন্ডারটার সমগ্রতলের ক্ষেত্রফল কি আসবে? 2 পাই আর এইচ, তার মানে আসবে হচ্ছে 2 পাই আর এইচ এর ভ্যালু কত? 9। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 পাই ইন্টু হচ্ছে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা পাচ্ছি 4 পাই 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 18 পাই। আর এর ভ্যালু এখানে কত আসবে? 3, তার মানে 18 পাই ইন্টু হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমি যোগ করে দেই তাহলে এটাও কত? 9 ইন্টু হচ্ছে 2 মানে 18 পাই। তাহলে এটাকে আমরা লিখে ফেলি হচ্ছে 18 পাই। এটা হচ্ছে তাহলে 3 ইন্টু 18, তার মানে হচ্ছে আমার 54 পাই। আর এইটা হচ্ছে আমার এগেইন 18 পাই। তাহলে আমার সমগ্রতলের ক্ষেত্রফল আসবে হচ্ছে 54 প্লাস 18 প্লাস 18, তার মানে হচ্ছে 54 প্লাস 36 পাই, অর্থাৎ আমার আসবে 90 পাই। আর আয়তন তাহলে কত আসবে? অর্ধবৃত্তের আয়তন আর হচ্ছে আমার সিলিন্ডারের আয়তন। তো আয়তনটা আমি তাহলে করে ফেলতে পারি হচ্ছে, অর্ধবৃত্ত দুইটা আছে, তার মানে অ্যাকচুয়ালি পুরো একটা বৃত্ত আসবে, তার মানে হচ্ছে 4/3 পাই 3 কিউব প্লাস সিলিন্ডারের আয়তন হচ্ছে আমার পাই আর স্কোয়ার এইচ, তার মানে হচ্ছে পাই 3 স্কোয়ার ইন্টু 9।
তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3 স্কয়ার মানে 9, 9 ইন্টু 4 তার মানে 36 পাই, আর এখানে হচ্ছে 9 আর 9 81 পাই, তার মানে হচ্ছে আমার 7 আর ওদিকে হচ্ছে 11 117 পাই। এটা হচ্ছে আমার আয়তন, এটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। পরেরটায় বলেছে একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাস 15 সেন্টিমিটার, বেধ হচ্ছে 2 সেন্টিমিটার, গোলকের ফাঁপা অংশের আয়তনটা বের করতে হবে। তো একটা ফাঁপা গোলক তার মানে হচ্ছে এরকম একটা আমের গোলক আছে, এই গোলকের বেধ 2 সেন্টিমিটার, তার মানে গোলকের এতটুকু হচ্ছে আমার নিরেট, মানে এই জায়গাটায় আমার এলিমেন্টটুকু আছে, এই এতটুকুর যে প্রস্থ সেটাকে আমরা বলি হচ্ছে বেধ, এইটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার। আর গোলকের বাইরের ব্যাস তার মানে হচ্ছে গোলকটার যদি আমি কেন্দ্র থেকে এই পর্যন্ত যাই, এইটা হচ্ছে আমার বাইরের ব্যাসার্ধ, আমাকে বলেছে ব্যাস। তাহলে এই টোটালটা আমাকে দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে 15 থেকে এই 2 আর এই 2 বাদ দিলে আমার থাকছে হচ্ছে 11 সেন্টিমিটার। এই 11 সেন্টিমিটারটা হচ্ছে আমার ভিতরের ব্যাস। তো এই ভিতরের ব্যাস থেকে আমি পেয়ে যাব হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, তার মানে ভিতরের ব্যাসার্ধ কত আসবে 11 ডিভাইডেড বাই 2, আর বাইরের ব্যাসার্ধ কত আসবে 15 ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে আমার বাইরের, এটা হচ্ছে আমার ভিতরের। আমাকে চেয়েছে গোলকের ফাঁপা অংশের আয়তন, তার মানে হচ্ছে এতটুকুর আয়তন আমাকে চেয়েছে। এতটুকুর আয়তন আমি কিন্তু জাস্ট ভিতরের ব্যাসার্ধ দিয়েই বের করে ফেলতে পারি। তাহলে এতটুকুর আয়তন আসবে 4/3 পাই 11/2 হোল কিউব, 4/3 পাই আর কিউব। ওকে, বের হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে সেম ম্যাথ, ফাঁপা গোলকের বাইরের ব্যাস 15 সেন্টিমিটার, বেধ 2 সেন্টিমিটার হলে লোহার পরিমাণ, মানে হচ্ছে ওই নিরেট অংশের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমরা আগের ম্যাথ থেকে তো বুঝে ফেললাম যে গোলকটার বাইরের ব্যাসার্ধ আসবে হচ্ছে 15/2 সেন্টিমিটার, আর ভিতরের ব্যাসার্ধ আসবে 11/2 সেন্টিমিটার। তাহলে আমি যদি এই বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দেই, তাহলে লোহার পরিমাণটা চলে আসবে। তাহলে বাইরের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব সেন্টিমিটার কিউব, আর ভেতরের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব সেন্টিমিটার কিউব। বিয়োগ দিয়ে দেই, তাহলে দুই পাশ থেকে আমি 4/3 পাই কমন নিয়ে ফেললে 15 কিউব মাইনাস 11 কিউব ডিভাইডেড বাই 8, তার মানে আমার অ্যান্সারটা আসবে 4/3 পাই 225 মাইনাস 121 ডিভাইডেড বাই 8 সেন্টিমিটার কিউব মানে সিসি। তাহলে বাদ দিয়ে দিলে আমার আসবে হচ্ছে এখানে 401 4 পাই বাই 3 ডিভাইডেড বাই 8 সিসি। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমার 4 দিয়ে কাটলে আসে 2, তাহলে 16 পাই মানে 104 পাই সিসি বাই 6। তাহলে আমার লোহার পরিমাণটা আসবে হচ্ছে 104/6 পাই সিসি। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে ফাঁপা গোলক এর লোহার বাইরের ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার, বেধ 2 সেন্টিমিটার, গোলকটা একটা ঘনাকার বাক্সে ঠিকভাবে এঁটে গেলে ঘনকটার অনধিকৃত অংশের আয়তনটা বের করতে হবে। তো একটা গোলক যদি একটা ঘনকের মাঝখানে একদম ঠিকভাবে এঁটে যায়, তাহলে এটাকে যদি আমি 2D চিত্র আঁকি, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দেখাবে। তাহলে আমরা তো এটা দেখে বুঝতে পারছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে এখানে, যে গোলকের ব্যাস আর ঘনকের দৈর্ঘ্য এটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাই না? তো ফাঁপা গোলকের বাইরের ব্যাস ছিল 15 সেন্টিমিটার, তার মানে এই ঘনকটার আমার এক বাহুর দৈর্ঘ্য চলে আসবে হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমাকে বলেছে যে ঘনকটার আয়তন কত, অনধিকৃত অংশের আয়তন কত। তো ঘনকটার আয়তন তাহলে কত আসবে 15 কিউব, আর এই ঘনকের আয়তন থেকে আমি যদি গোলকের আয়তনটা বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে আমার অনধিকৃত অংশের আয়তনটা চলে আসবে। তো গোলকের আয়তনটা তাহলে কত আসবে 4/3 পাই 15/2 হোল কিউব। তাহলে 15 কিউব থেকে এটা বাদ দিয়ে দিলে আমার কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমার অ্যান্সারটা আসছে
1607.85 সিসি। ওকে, এবার আমরা পরের ম্যাথ চলে যাই। পরেরটায় বলেছে একটা আয়তাকার ঘনবস্তুর মাত্রা 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ওইটার কর্ণ, সমগ্রতল এবং আয়তন নির্ণয় করতে হবে। তো মাত্রা মানে হচ্ছে তিনটা দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে, তাহলে তিনটা দৈর্ঘ্য দেওয়া থাকলে এটাকে ধরে নিই হচ্ছে এ, এটাকে ধরে নিই বি, এটাকে ধরে নিই হচ্ছে সি। তাহলে কর্ণ কি আসবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে 25 প্লাস হচ্ছে 25, তার মানে হচ্ছে √50, তার মানে হচ্ছে আমার 5√2। সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি আসবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার মানে 2 ইন্টু 5 ইন্টু 4 মানে 20 প্লাস 4 ইন্টু 3 মানে 12 প্লাস 3 ইন্টু 5 মানে হচ্ছে 15। তাহলে এখানে আসে হচ্ছে আমার 27, 47, তাহলে 2 ইন্টু হচ্ছে 47, তার মানে হচ্ছে 94, এত আমার সেন্টিমিটার স্কোয়ার। এটা আসবে আমার সেন্টিমিটার। আর তাহলে আয়তন কি আসবে? 5 ইন্টু 4 ইন্টু হচ্ছে 3, তার মানে হচ্ছে 20 ইন্টু 3 মানে 60 সিসি। ওকে, এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটায় বলেছে যে আয়তাকার ঘনবস্তুর তিনটা মাত্রা দেওয়া আছে, উহার কর্ণের ধার সমান বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে? তাহলে এটা কর্ণ কত আসবে? রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 25 প্লাস 25, দ্যাট মিনস হচ্ছে 5√2। তাহলে 5√2 ধার বিশিষ্ট একটা ঘনকের আয়তন কত আসবে? 5√2 হোল কিউব, তার মানে হচ্ছে 125 ইন্টু হচ্ছে 2√2, তার মানে হচ্ছে 250√2 সিসি। ওকে, পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে একটা সমবৃত্তভূমি কোণাকার তাঁবুর উচ্চতা হচ্ছে 8 মিটার, ভূমির ব্যাস হচ্ছে 50 মিটার। তো আমি যদি ফিগারটা আঁকি, তাহলে এটা হচ্ছে আমার সমবৃত্তভূমি কোণাকার তাঁবু, এইটার উচ্চতা মানে হচ্ছে এতটুকু দেওয়া আছে হচ্ছে আমার 8 মিটার, আর ভূমির ব্যাস তার মানে হচ্ছে আমাকে দেওয়া আছে এতটুকু 50 মিটার। তো আমাকে বের করতে হবে হেলানো উচ্চতা কত। তো এতটুকু যদি 50 মিটার হয়, তাহলে আমি অবভিয়াসলি এখান থেকে এখন বের করে ফেলতে পারবো এতটুকু হচ্ছে আমার 25 মিটার। তাহলে এখন হেলানো উচ্চতার জন্য আমার হাইটটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তাহলে এটা আমার চলে আসবে। তাহলে প্রথমটার অ্যান্সার আসবে হচ্ছে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, তার মানে হচ্ছে 26.25 মিটার। এরপরটায় বলেছে তাঁবুটা স্থাপন করতে কতটুকু জায়গা লাগবে। তো তাঁবুটা তো আমি হচ্ছে মাটির উপরে স্থাপন করব, তাহলে মাটির জায়গা কতটুকু দখল করবে? এই যে এই ক্ষেত্রফলটা দখল করবে না, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার সেকেন্ডটার অ্যান্সার আসবে হচ্ছে ওই বৃত্তটার ক্ষেত্রফল, তার মানে সেকেন্ডটার অ্যান্সার হচ্ছে পাই ইন্টু হচ্ছে 25 স্কোয়ার, তার মানে হচ্ছে 625 পাই মিটার স্কোয়ার জায়গা লাগবে। আচ্ছা, এবার আমাকে লাস্টেরটায় আমাকে বলেছে যে তাঁবুর ক্যানভাসের দাম প্রতি বর্গ মিটার 125 টাকা হলে ক্যানভাস বাবদ কত খরচ হবে। তো ক্যানভাসটা হচ্ছে এই যে যেই কাপড়টা দিয়ে এটা মোড়ানো হয়েছে, তো ক্যানভাসটা তাহলে কতটুকু লাগবে? বক্রতলের ক্ষেত্রফলের সমান লাগবে। তাহলে আমার সমবৃত্তভূমি কোণকের বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর এল, তাহলে হচ্ছে পাই ইন্টু হচ্ছে 25 ইন্টু হচ্ছে 26.25। তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 2061.58 মিটার স্কোয়ার। তাহলে প্রতি বর্গমিটারের দাম 125 টাকা হলে আমার খরচ লাগবে এইটা ইন্টু হচ্ছে 125, তার মানে আমার খরচ ইজ ইকুয়াল টু হচ্ছে 257,697 টাকা। বিশাল টাকা লাগবে, আসলে প্রায় 2,57,000 টাকার মতো লাগবে। ওকে, তাহলে মোটামুটি আমরা
ঘন জ্যামিতির পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনারা সবগুলো ম্যাথ ভালো মতো বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।